তো বন্ধুরা, চলে এসেছি তোমাদের বন্ধুর মতো আলোচনা করার জন্য আমাদের জেনে রাখা খুব দরকার সিরিজে যৌন বিজ্ঞান নিয়ে। এতদিন পর্যন্ত আমরা যা যা আলোচনা করেছি সেগুলো আগের পর্বে রয়েছে, সেগুলো এই ইউটিউব চ্যানেলে উপলব্ধ রয়েছে এবং আগামী দিনেও আমরা এই ব্যাপারটাকে নিয়ে আরও ডিটেলসে আরও গভীরে আলোচনা করব। তোমরা যদি জানতে চাও সেই সমস্ত ব্যাপারে আলোচনায় পার্টিসিপেট করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। আজকে যেমন আমরা শুরু করব নারীর যৌন অঙ্গ নিয়ে আলোচনা করা, ঠিক আছে? শুরুতেই বলি, স্ত্রীলোকের যৌন ইন্দ্রিয়কে বিভিন্ন রূপে ভাগ করা যেতে পারে। যেমন হচ্ছে ভগ, যোনি, জরায়ু, ডিম্ববাহী নল ও ডিম্বাধার, ঠিক আছে? নারীর আহ, ঠিক আছে, ভগদেশকে আবার করবে ভাগ করা যেতে পারে: কামাদ্রি, ভগ্নাঙ্কুর, বৃহদ্দৌষ্ঠ, ক্ষুদ্রোষ্ঠ। মানে বৃহৎ ওষ্ঠ আর ক্ষুদ্র ওষ্ঠ। তলপেটের নিম্নাংশে যেখানে বস্তি কোঠরের অস্থিদ্বয় সংযোজিত হয়েছে এবং যে স্থান জুড়ে যৌবনে কেশোদ্গম হয়ে থাকে তাহাকে কামাদ্রি বলে থাকে। উহার নিম্নাংশে যোনির ফাটলের প্রারম্ভেই ক্ষুদ্রৌষ্ঠের সংযোগস্থলে যে মাংসাঙ্কুর আছে তাকে ভগ্নাঙ্কুর বলা হয়ে থাকে। নারীর ভগদেশে যৌবনে যে কেশোদ্গম হয়ে থাকে উহা পুরুষের কেশের ন্যায় ঘন ও শক্ত নয়। স্ত্রীলোকের ভগ্নাঙ্কুরের সহিত পুরুষ লিঙ্গের অনেকটা সাদৃশ্য দৃষ্টিগোচর হয়। ভগ্নাঙ্কুরের গঠন ও প্রকৃতি কতকটা পুরুষের শিশ্নাগ্নের মতো, তবে স্নায়ুর আধিক্য হেতু এই স্থানটি পুরুষের লিঙ্গ অপেক্ষা অনেক বেশি স্পর্শ ও উত্তেজনাশীল। বৃহৎ ওষ্ঠ স্ত্রীলোকের সমস্ত যোনিপথটি ঢাকিয়া রাখিয়াছে। বৃহৎ ওষ্ঠের ভিতর পুনরায় দুটি ক্ষুদ্র ঠোঁট দ্বারা যোনিমুখ আবৃত। এই দুটি ঠোঁটকে ক্ষুদ্রোষ্ঠ বলা হয়। বৃহৎ ওষ্ঠের জন্যই স্ত্রীলোক স্বাভাবিকভাবে দাঁড়াইলে তাহার যোনিপথ দৃষ্টিগোচর হয় না। ওষ্ঠদ্বয় ফাঁক পড়িলে স্ত্রীলোকের যোনিমুখ দৃষ্ট হয়। যোনিমুখ হইতে জরায়ু পর্যন্ত 5 থেকে 6 ইঞ্চি লম্বা এবং 1 ইঞ্চি ব্যাস বিশিষ্ট যে একটি নল আছে ওই নলটিকেই যোনিপথ বলা হয়ে থাকে। এই নলটি সংকোচন ও সম্প্রসারণশীল পেশিসমূহ দ্বারা এমনভাবে গঠিত হয় যে একে চাপ দিলে একে চাপ দিয়ে অনেকখানি বড় করা যেতে পারে। সন্তান প্রসবের সময় ইহা পরিধিতে 15 ইঞ্চি প্রশস্ত হতে পারে। যোনিপথ জরায়ুতে গিয়ে শেষ হয়েছে, কারণ যোনিপথের প্রয়োজনীয়তাই হচ্ছে পুরুষের শুক্রনারীর জরায়ুতে বহন করা। জরায়ু বস্তি কোঠরে ঝুলায়মান একটি থলে। ইহার আকার দেখতে ঠিক পেঁপের মতো। ইহার গলা সরু এবং পেট মোটা। ইহার মুখ নিম্ন দিকে যোনিপথের সহিত মিশিয়াছে। ইহা পেটের দিকে প্রায় 4 ইঞ্চি মোটা। ইহা এমন সংকোচন সম্প্রসারণশীল তন্তু দ্বারা গঠিত যে গর্ভাবস্থায় ইহা বাড়িয়া স্বাভাবিক অবস্থায় 6 থেকে 8 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু প্রসবের পরে 40 দিনের মধ্যে ইহা আবার স্বাভাবিক আকার প্রাপ্ত হয়, তবে সম্পূর্ণভাবে প্রসবের পূর্বাবস্থা প্রাপ্ত হয় না। জরায়ুর ভিতর ভাগের গাত্র শৈস্মিক ঝিল্লির দ্বারা আবৃত থাকে। জরায়ুর উভয় পার্শ্বে ঈষৎ উচ্চে 2টি গ্রন্থি আছে। ইহাদের আকার 2টি বৃহৎ বাদামের মতো, দৈর্ঘ্যে 1.5 ইঞ্চির বেশি হবে না। ইহাদিগকে ডিম্বাধার বলা হয়। এই ডিম্বাধার দ্বয়ের অনতিদূরে 2টি নল দুদিক হতে জরায়ুতে মিলিত হয়েছে। ডিম্বাধারের নিকট ইহাদের মুখ ফুটা ফুলের মুখের মতো শাখা বিশিষ্ট এবং ইহারা দৈর্ঘ্যে 4 ইঞ্চির অধিক হইবে না। ইহাদিগকে ডিম্ববাহী নল বা ফ্যালোপিয়ান টিপ বলা হয়। যোনিমুখের সামান্য পশ্চাতে ঝিল্লির পাতলা একটি পর্দা দ্বারা যোনিমুখ আবৃত থাকে। যৌবনাগমে প্রথম সঙ্গমের দ্বারা কিংবা অন্য কারণে ইহা ছিঁড়িয়া যায়, একে সতীচ্ছদ বলা হয়। এই নাম সতীচ্ছদ দেওয়ার কারণ বোধ হয় এই যে পূর্বকালে এই পর্দাকে সতীত্বের নিদর্শন হিসাবে মনে করা হতো। এই পর্দা যোনিমুখ সম্পূর্ণ আবৃত করিয়া রাখে, তবে রক্তস্রাব বাহির হইবার জন্য সামান্য একটি ছিদ্র থাকে। এই আবরণ ছিন্ন না করিয়া পুরুষের লিঙ্গ কিছুতেই নারীর যোনির মধ্যে প্রবেশ করতে পারে না। সুতরাং কোনো নারী সতীচ্ছদ ছেঁড়া থাকলে সে পুরুষের সঙ্গে সঙ্গম করিয়েছে এমন মনে করা একেবারে অন্যায় নয়, কিন্তু
কথা এই যে পুরুষ লিঙ্গ ব্যতীত অন্য কোনো কারণে সতীচ্ছদ ছিন্ন হইতে পারে এবং প্রায়শই হইয়া থাকে। যাহাদের সতীচ্ছদ খুব পাতলা, বাল্যের লম্ফন কুর্দনেই তাহাদের পর্দা ছিঁড়িয়া যায়। মানে লাফানো ঝাঁপানোতে যাদের সতীচ্ছদ না ছেড়ে অন্য কারণে তাহাদের সতীচ্ছদ ছিঁড়তে পারে। শৈশবে অজ্ঞাতসারে যোনি চুলকাইতে চুলকাইতে কিংবা হস্তমৈথুনে বালিকাদের সতীচ্ছদ ছিন্ন হতে পারে। সতীচ্ছদের অবিদ্যমানতা নারীর অসতীত্বের সুস্পষ্ট লক্ষণ বলিয়া ধরে নেওয়া নিতান্তই অসঙ্গত। কোনো কোনো নারীর সতীচ্ছদ এতটাই পুরু ও শক্ত যে পুরুষের লিঙ্গ ঘর্ষণেও তাহা কিছুতেই ছিন্ন হয় না। উহাদের পক্ষে সঙ্গম করা কখনো সম্ভব নয়। সেজন্য অস্ত্র প্রয়োগের দ্বারা তারা সতীচ্ছদ ছিন্ন করিয়া লিঙ্গ প্রবেশের পথ করে থাকেন। শুক্র শ্বেতবর্ণ, ঘন, আঠালো রস বিশেষ। শুক্র সম্বন্ধে বৈদিক মত এই যে ইহা আমাদের খাদ্যদ্রব্যের ষষ্ঠ রূপ, অর্থাৎ আমাদের খাদ্যকে শুক্রে রূপান্তরিত হইতে মধ্য পথে 5 বার পরিপাক করতে হয়। বেদে উল্লিখিত আছে খাদ্যদ্রব্যের দ্বিতীয় রূপ হচ্ছে রস, তৃতীয় রূপ হচ্ছে চর্বি, চতুর্থ রূপ হচ্ছে অস্থি, পঞ্চম রূপ মজ্জা এবং ষষ্ঠ রূপ হচ্ছে শুক্র। সুতরাং শুক্র যে আমাদের দেহের পক্ষে কত প্রয়োজনীয় পদার্থ তা সহজেই অনুমান করা যেতে পারে। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে শুক্র মানুষের জীবন বলে উল্লিখিত হয়েছে। শরীরের সমস্ত উপাদানের মধ্যে শুক্রই যে শ্রেষ্ঠ সে বিষয়ে বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে কোনো মতভেদ নাই। আয়ুর্বেদ ও ইউনানি শাস্ত্রে এ বিষয়ে প্রায় একমত যে খাদ্যদ্রব্য চতুর্থবার পরিপাক হইয়া মস্তিষ্কের পরিপুষ্টি সাধন করে থাকে এবং মেরুদণ্ডের উপরিভাগ হইতে মেরুদণ্ড বাহিয়া মূত্রাশয় তথা হইতে শিরার সাহায্যে অণ্ডদ্বয়ে প্রবেশ করে পঞ্চম পাকে শ্বেতবর্ণ শুক্রে পরিণত হয়। শুক্র লিঙ্গপথে বাহির হইবার পূর্বে লিঙ্গনালীর মুখশায়ী গ্রন্থিরসের দ্বারা সিক্ত হয় বলিয়া শুক্রের পথ অতি সহজ হয়। মুখশায়ী গ্রন্থি মূত্রাধারের সন্নিকটে মূত্রনালীর দুই পাশ হইতে মূত্রনালীকে চাপিয়ে রেখেছে। শুক্র বাহির হইবার সময় এই গ্রন্থিদ্বয়ের চাপ ঠেলিয়া আসে বলেই শুক্র নির্গমনে এক পুলক অনুভব করা সম্ভব হয়। মুখশায়ী গ্রন্থি হতে যে রস শুক্রের পূর্বে বহির্গত হইয়া মূত্রনালীকে সিক্ত ও পিচ্ছিল করে, ওই রসের ইউনানি নাম হচ্ছে মজি। মজি অতি প্রয়োজনীয় পদার্থ। শুক্র অতিশয় রক্ষা পদার্থ এবং ইহা অতিশয় উষ্ণও বটে। সুতরাং শুক্র নির্গমনের পূর্বে মুখশায়ী গ্রন্থিরস বা মজি লিঙ্গনালী সিক্ত করিয়া না দিলে শুক্র নির্গমনে আমরা পুলক বোধ করতাম না, বরং মূত্রনালীতে জ্বালা বোধ করতাম। ইহাই হল শুক্র সম্বন্ধে আয়ুর্বেদ ও ইউনানি প্রভৃতি প্রাচীন শাস্ত্রের অভিমত। এ সম্বন্ধে আধুনিক চিকিৎসা বৈজ্ঞানিকগণের অভিমত এই যে শুক্র অন্ডকোষ, শুক্রকোষ, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি এবং অন্যান্য কয়েকটি গ্রন্থি নিঃসৃত রসের সমষ্টি। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এক বিন্দু শুক্র বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এতে ভাসমান অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কীট বিদ্যমান। দৈর্ঘ্যে এক একটা কীট 50,000 ভাগের 1 ভাগ হতে 60,000 ভাগের 1 ভাগ মিলিমিটার। এই সমস্ত অসংখ্য কীট দেহ, মস্তক, মধ্যভাগ, লেজ এই 3 ভাগে বিভক্ত। ইহারা যতক্ষণ অন্ডকোষ বা এপিডাইডেমিসে বিদ্যমান থাকে ততক্ষণ উহাদের কোনো জীবনী শক্তি আছে বলে ধরা হয় না, কিন্তু যখন উহারা অন্ডকোষ ও এপিডাইডেমিস হতে বহির্গত হইয়া শুক্রকোষের দিকে ধাবিত হয় তখনই উহাদের জীবনী শক্তি ও গতিশীলতার পরিচয় পাওয়া যায়। তখনই উহারা পরিপক্ক হয়। উহারা লেজের সাহায্যে চলতে থাকে। পুরুষের একবারের স্খলনে প্রায় 3-4 সেন্টিমিটার পরিমাণ শুক্র বহির্গত হয়ে থাকে। অতএব প্রত্যেকটি শুক্রস্খলনে মোটামুটি 26 কোটি শুক্রকীট বহির্গত হইয়া থাকে। শুক্রকীটের অবস্থিতি আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার। প্রাচীন চিকিৎসাবিদগণ হইতে বিষয় অবগত ছিলেন না। শুক্রকীটের আবিষ্কারের ইতিহাস আমরা পরের দিকে আরও আলোচনা করব। অনেকের ধারণা এরূপ ছিল যে রতিক্রিয়ার সামর্থ্য থাকলেই মানুষের সন্তান জন্মাতে পারে, কিন্তু এটা সত্য নয়। যাহাদের শুক্রে সবল শুক্রকীট বিদ্যমান নাই তাহাদের শুক্র হইতে কদাচ সন্তান শুক্রলাভ করতে পারে না। আমাদের দেশে বিবাহের ফলে সন্তান না হলেই যত দোষ নন্দঘোষ বেচারা স্ত্রীর ঘাড়ে, তাহাকে বিনা বিচারে সকলে বন্ধা আখ্যা দিয়ে থাকে।
কিন্তু স্বামীর শুক্রে সবল এবং সুস্থ শুক্রকীট না থাকাতেই সে যে অনেক বিবাহ নিষ্ফল হইয়া থাকে এ কথা অতি সত্য। পুরুষের শুক্র কিন্তু একা সন্তান উৎপাদন করিতে পারে না, স্ত্রীর ডিম্বের সহিত তাহাকে মিশ্রিত হইতে হয়। স্ত্রীলোকের ডিম্বাধারদ্বয় হইতে দুটি নল আসিয়া জরায়ুতে প্রবিষ্ট হয়েছে। হ্যাঁ, ডিম্বাধারে ডিম্ব সৃষ্টি হয়। সাধারণত প্রতি 27 দিন 8 ঘন্টা অন্তর দুটি ডিম্বাধারের যে কোনো একটিতে এক একটি ডিম্ব পরিপক্ক হইয়া ডিম্বকোষ ফাটিয়া যায়। ডিম্বাধারের অনতিদূরে ফ্যালোপিয়ান নলের মুখ জালের আকারে মুখ বেদান করিয়া থাকে। ডিম্বকোষ ফেটে গেলে ডিম্ব উক্ত নলের মুখে ধরা পড়ে। ডিম্বকোষ ফাটাইবার ফলে উহা হইতে যে রস নিঃসৃত হয় সেই রসের সহিত মিশ্রিত হইয়া ডিম্ব ফ্যালোপিয়ান টিউব বাহিয়া জরায়ুতে আসিয়া পতিত হয়। ডিম্বকোষ ফাটিবার সময় নারীর সমস্ত যৌনযন্ত্রে প্রতিক্রিয়া হয় এবং তাহার ফলে বিভিন্ন রক্তবাহী নল হইতে প্রচুর রক্তস্রাব হয়। এই রক্ত জরায়ু ও যোনিপথ বাহির হইয়া আসে, ইহার নাম ঋতুস্রাব। রতিক্রিয়ার সহিত স্ত্রীলোকের স্তন প্রত্যক্ষভাবে না হইলেও এত ঘনিষ্ঠভাবে সম্বন্ধযুক্ত যে স্ত্রীলোকের স্তনকে যৌন অঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছে। যৌবন আগমনের পূর্বে স্ত্রীলোকের ও পুরুষের স্তনের মধ্যে আকারগত কোনো পার্থক্য থাকে না। যৌবন আগমনে স্ত্রীলোকের স্তনদ্বয় অর্ধ বর্তুলাকার, দৃঢ় অথচ কোমল স্পর্শ দুইটি মাংসপিণ্ডে পরিণত হয়। গর্ভাবস্থায় এই স্তন সর্বাপেক্ষা উন্নত ও বৃহৎ হয়। এই সময় স্তনে দুগ্ধ জন্মে এবং স্তনের মোটার চারিপাশে বৃত্তাকারে কালো দাগ পড়ে। সাধারণত সন্তানের জননী হইবার পর স্তনের স্নায়ুসমূহ দুর্বল হইয়া স্তন শিথিল হইয়া হেলিয়া পড়ে। স্তনদ্বয় বক্ষের উভয় পার্শ্বের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পঞ্জির অস্থিত্বে মানে পাঁজরাতে আবৃত করিয়া উত্থিত হইয়া থাকে। ইহাদের অভ্যন্তরে প্রচুর পরিমাণে দুগ্ধ নিঃসারক গ্রন্থি বিদ্যমান থাকে। পুরুষ ও নারীর দৈহিক বিভিন্নতা হইতে মানসিক ও প্রাকৃতিক বিভিন্নতার সিদ্ধান্তে উপনীত হওয়া প্রাচীন পণ্ডিতগণের একটা সার্বজনীন বিশেষত্ব। প্রাচীনকালের সভ্য ও অসভ্য সকল জাতির মধ্যেই এই মতবাদ দৃষ্ট হয় যে পুরুষ সকল দিক দিয়েই নারী অপেক্ষা শ্রেষ্ঠ। পুরুষ যুগ যুগান্তর ধরিয়া নারীর ওপর দৈহিক প্রাধান্য করিয়া আসিতেছে। প্রাচীনকালের মস্তিষ্কবিদগণের মধ্যেও অনেকের মত এই যে পুরুষ অপেক্ষা নারীর মস্তিষ্কের পরিমাণ অনেক কম। আধুনিক বৈজ্ঞানিকদের মধ্যে নারী পুরুষের প্রকৃতির তুলনামূলক অনেক গবেষণাই হয়েছে। প্রাগ ওই ইসলামিক যুগে নারীর আত্মার অস্তিত্বই স্বীকার করা হতো না। ইসলাম নারী জাতিকে অনেক বিষয়ে পুরুষের সমান অধিকার দিয়েছে। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি বিপ্লবের সময় সমগ্র ইউরোপে নারী সম্বন্ধে নতুন চেতনা সঞ্চার হয়। এই সময়ের যারা মানে ভাববাদীগণ স্ত্রী জাতির প্রতি দয়াশীল হইয়া প্রচার করতে লাগলেন যে নারী পুরুষের জন্মগত কোনো পার্থক্য নাই, পারিপার্শ্বিকতাই পরবর্তী জীবনের শ্রেষ্ঠতা নিকৃষ্টতার অনায়ন করে থাকে। নারী সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে পুরুষের সমান সুযোগ সুবিধা পাইলে সকল কাজে জীবনের সকল স্তরে পুরুষের সমকক্ষ হইতে পারিত। রাস্কিন সাহেব বলিয়াছেন, সমবয়স্ক একটি বালক একটি বালিকা যতদিন ধুলা খেলা করে ততদিন তাহাদের মধ্যে কোনো পার্থক্য দৃষ্ট হয় না। হঠাৎ একদিন একজনকে ধরিয়া শিক্ষা ও কর্মক্ষেত্রের উজ্জ্বল আলোকময় রাজপথে ছাড়িয়া দেওয়া হয় এবং অপরটিকে ধুলা খেলার নামেই নামান্তর রান্নাঘরের অন্ধকার কক্ষে আবদ্ধ রাখা হয়। এই অবস্থায় তাহাদের জ্ঞান বৃদ্ধিতে যে পার্থক্য সৃষ্টি ও দৃষ্টি হয় তাহা কি প্রকৃতিগত বা জন্মগত, তার ন্যায়ত কীরূপে বলা যেতে পারে। আধুনিক পণ্ডিতগণ গবেষণা করে দেখেছেন যে প্রতিভার দিক হতে বিচার করলে নারী ও পুরুষের মধ্যে একটা প্রাকৃতিক পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যকে শুধু সুযোগ সুবিধার অভাব বলা যেতে পারে না। ডক্টর কোরা ক্যাসেল একজন মহিলা, তিনি নারী জাতির প্রতিভার গবেষণা করতে দেখেছেন যে যতদূর জানতে পারা যায় পৃথিবীর সৃষ্টি হইতে এই পর্যন্ত মাত্র 863 জন মহিলা পুরুষের সমকক্ষ প্রতিভার পরিচয় দিয়েছেন। প্রতিভা স্বভাবজাত, ইহা সুযোগ সুবিধার তত ধারে না। বরং প্রতিভার ইতিহাস পাঠে দেখা যায় যে পৃথিবীতে ধর্মনৈতিক, রাষ্ট্রনৈতিক ও বৈজ্ঞানিক যত মনীষী জন্মগ্রহণ করেছেন তাহাদের কেউই সুযোগ সুবিধা তো পায়েন নাই, উপরন্তু সমসাময়িক ও পারিপার্শ্বিক ব্যক্তি ও শক্তি দ্বারা নির্যাতিত হয়েছেন।
সুতরাং নারী জাতির মধ্যে অসাধারণ মনীষা থাকলেও তা সুযোগের অপেক্ষা রাখত না, সমস্ত বিরোধিতা ঠেলেই আত্মপ্রকাশ করত। বর্তমানে নারী জাতি সকল ব্যাপারে পুরুষের সমান সুযোগ সুবিধা পাইতেছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষারও প্রচলন হয়েছে। ভারতীয় হিন্দু সভ্যতার আমলে, গ্রিক সভ্যতার আমলে, রোমীয় সভ্যতার আমলে, আরবীয় সভ্যতার আমলে, ভারতীয় মোগল সভ্যতার আমলে, এমনকি ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় সভ্যতার আমলেও নারীকে অতটা সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। তবু ওই সময়ে যে অসংখ্য নারী মনীষী জন্মগ্রহণ করিয়াছিলেন, বর্তমানে তাহাদের চেয়ে অধিক সংখ্যক নারী মনীষী জন্মগ্রহণ করে নাই, বরঞ্চ নারী যেন দিন দিন অধিক মাত্রায় খেলার পুতুলে পরিণত হচ্ছে। কিন্তু আমেরিকা ও জার্মানির গবেষকদের সকলে এ বিষয়ে একমত যে পুরুষের চেয়ে অনেক কম বয়সে নারীর জ্ঞান বিকশিত হয়। ডক্টর হেইমান্স প্রভৃতি বহু বৈজ্ঞানিক গবেষণার ফলে এই সিদ্ধান্তে এসেছেন যে নারী জাতি স্মৃতিশক্তি ও ভাবপ্রবণতার পুরুষের চেয়ে অনেকখানি শ্রেষ্ঠ। ঠিক আছে বন্ধুরা, আজকে আলোচনা এখান পর্যন্তই রাখছি। পরের পর্বে জানবো আমরা যে নর ও নারী বা নারী এবং পুরুষ কীভাবে পরস্পরের পরিপূরক। ঠিক আছে, সেইটা জানার জন্য এবং সেই ব্যাপারে আরও গভীরভাবে আলোচনা করার জন্য কমেন্টসে তোমরা লিখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরের পর্ব যখনই আপলোড করব তখনই যেন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আসে এবং তোমরা ব্যাপারটা সম্বন্ধে যেন আরও গভীরভাবে ভাবতে পারো। আজকের জন্য আপাতত এটুকুই।